আসসালামু আলাইকুম। আমার একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ইতিহাস বিষয়ক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজ ইতিহাস যে প্রথম পত্রের প্রথম অধ্যায়টা পড়ছিলাম, সে অধ্যায়ের পলাশী যুদ্ধের একটা মাঝখানে অংশে শেষ করেছিলাম আমাদের গত ক্লাস। তো সেখান থেকে শুরু করব। তাহলে চলো শুরু করি। আমরা পলাশী যুদ্ধের যে ঘটনাক্রমগুলো সেগুলো দেখেছি এবং পলাশী যুদ্ধের কারণগুলো দেখেছি। আজকে আমরা কিছু পলাশী যুদ্ধের যে ফলাফল সেটা জেনে নেই, যে কী কী ঘটনা ঘটেছিল পলাশী যুদ্ধ হবার ফলে এবং তার যে গুরুত্ব বা তাৎপর্যসমূহ সে সম্পর্কে জানবো। কারণ আমরা জানি যে ব্রিটিশ ভারতের যে ইতিহাসটা আমরা পাই, তার সূচনাটাই হয়েছে মূলত পলাশী যুদ্ধের মাধ্যমে। পলাশী যুদ্ধে এই বাংলার পরাজয়ের মাধ্যমে 200 বছরের যে কোম্পানি শাসন শুরু হয়। তো ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, প্রথম গুরুত্বপূর্ণ যে দিকটা সেটা হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে নবাবের নির্মম মৃত্যু হয়। তো পলাশীর যুদ্ধের যে আম্রকানন যেখানটা ছিল, সেখানে কিন্তু নবাবকে হত্যা করা হয়নি, বরং নবাব যুদ্ধে যখন অন্যান্যরা যখন পলায়ন করছিল তখন নবাবও পলায়ন করে। সে তো পরাজয়ের পর নবাব যখন ভাগলপুরে পলায়ন করছিল তখন রাজমোহন নামক স্থানে ইংরেজ সৈন্যের নিকট তিনি ধরা পড়েন এবং তখন মীর জাফরের পুত্র মোহাম্মদী বেগ কর্তৃক সিরাজকে হত্যা করা হয়। আর সেকেন্ডলি, বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। তোমরা জানো যে বাংলার এই পরাজয়ের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে পুরো ভারতীয় যে উপমহাদেশ ধীরে ধীরে পুরোটা কোম্পানির শাসনের অধীনে চলে যায়। শুরুটা হয় বাংলার পরাজয়ের মধ্য দিয়ে। তৃতীয়ত, ইংরেজদের ভারতের রাজনীতিতে অংশগ্রহণের একটা সুযোগ তৈরি হয়। বাংলা জয় করার মাধ্যম দিয়ে তারা বাংলার রাজনীতিতে হস্তক্ষেপ করা শুরু করে এবং এই হস্তক্ষেপ করার ফলে তো বাংলার শাসন করার যে ক্ষমতা সেটা তো নিলই, সাথে করে ধীরে ধীরে তারা পরবর্তীতে অন্যান্য ভারতের যে সকল দেশীয় রাজ্যগুলো ছিল আস্তে আস্তে এক এক করে তারা সবগুলোই দখল করে নিলাম। সবগুলার শাসন ক্ষমতাই ধীরে ধীরে এই কোম্পানির হাতে চলে আসে। আর পঞ্চমত হচ্ছে ক্লাইভের শক্তি প্রদর্শন আমরা দেখতে পাই এই যুদ্ধের মধ্যে, যে ক্লাইভ ভীষণ চতুর প্রকৃতির একজন লোক ছিল, খুবই ক্ষমতালোভী, এবং এই লোভী ষড়যন্ত্রকারী লোকটা কিন্তু বাংলার যে নবাবের যে ছিল সভাসদের অনেককেই কিন্তু সে কনভিন্স করতে পেরেছিল, এই ষড়যন্ত্রের অংশ নিতে বাধ্য করতে পেরেছিল, এবং সে সফলও হয়েছিল। এবং তার এই শক্তি প্রদর্শনটা পরবর্তীতে সেই শক্তি প্রদর্শনের মাধ্যমে সে মূলত জয়লাভ করে এবং নবাবের বাহিনীকে সে ধূলিসাৎ করে দেয়। ফরাসি শক্তি বিলুপ্ত হয় এই পলাশী যুদ্ধের মাধ্যমে, কারণ আমরা জানি যে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার বিপক্ষে ছিল এবং পক্ষে ছিল হচ্ছে ফরাসি শক্তি। তো পলাশী যুদ্ধে যেহেতু ইংরেজরা জয়লাভ করেছে, তাই স্বাভাবিকভাবেই নবাবের পরাজয় একই সাথে ফরাসি শক্তিরও বিলুপ্ত হয় এবং এরপরে আমরা জানি যে ধীরে ধীরে ফরাসিরা এই এলাকা ছেড়ে চলে যায়। আমরা অতিরিক্ত কিছু গুরুত্ব জেনে নিব। এই পলাশী যুদ্ধের ফলে এই যুদ্ধের কিছু সামরিক গুরুত্ব ছিল, কারণ সামরিক দিক থেকে এটা একটা যুদ্ধ কিন্তু বলা যাবে না। এখানে কিন্তু অনেক বেশি অস্ত্রের ব্যবহার হয় নাই। পলাশীর যুদ্ধটা একটা খণ্ডযুদ্ধের মতো ছিল। এখানে সৈন্য সংখ্যা কম ছিল এবং অস্ত্রও কম ছিল। এই যুদ্ধে হতাহতের সংখ্যাও ছিল খুব বেশি উল্লেখ করার মতো ছিল না। ইংরেজদের পক্ষে 23 জন আর বাংলার পক্ষে 49 জনের মতো নিহত হয় এরকম। নবাবের বিশাল সেনাদলের মধ্যে মাত্র 500 জন নিহত হয়। তাছাড়া এই যুদ্ধে উভয় পক্ষের সামরিক শক্তির একটা পরীক্ষা হয়, কারণ নবাবের যে বাহিনীটা প্রধান যে বাহিনীটা সেটা কিন্তু এই যুদ্ধে যোগ দেয় নাই। কারণ সেটা হচ্ছে একটা ক্লাইভের কূটনীতির কারণে নবাবের যে ষড়যন্ত্রকারী সভাসদরা তাদের পরামর্শে নবাব তার প্রকৃত যে বাহিনীটা, যে মূল বাহিনী, সেই বাহিনী নিয়ে পলাশীর যুদ্ধে আসে নাই। তো এটা একটা কারণ ছিল। তাই যুদ্ধে পরাজয়ের চূড়ান্ত মীমাংসা হয়েছিল পলাশী যুদ্ধের 7 বছর পর 1764 সালে বক্সারের যুদ্ধে। কারণ বক্সারের যুদ্ধে কিন্তু বাংলার প্রকৃত সৈন্যরা এবং অস্ত্রসহ মূলত যুদ্ধটা হয়েছিল, যেই অস্ত্রের প্রকাশ বা অস্ত্রের ব্যবহার আমরা পলাশী যুদ্ধে দেখতে পাইনি। তারপর হচ্ছে ভারতের দুর্বলতা প্রকাশ পায় পলাশী যুদ্ধের মাধ্যমে। এই প্রথম ভারতের সর্বাধিক সমৃদ্ধ একটা অঞ্চল, বাংলাকে সে সময় সবথেকে সমৃদ্ধ অঞ্চল বলা হতো। তো এই অঞ্চলে বিদেশি শক্তির পদানত হলো এবং একই সাথে ইংরেজ এবং ভারতীয়দের মধ্যে অকস্মাৎ একটা সম্পর্কের রূপান্তর ঘটলো। ইংরেজ কোম্পানি ভারতীয় শাসক গোষ্ঠীর নিকট কৃপা এবং অনুগ্রহের প্রার্থী ছিল আগে, কিন্তু পলাশী যুদ্ধের মাধ্যমে পুরো ব্যাপারটা উল্টো হয়ে গেল। এখন বাংলার মানুষজন তাদের কাছে কৃপা অনুগ্রহের পাত্রে পরিণত হলো।
এরপর আমরা দেখব যে বাংলা একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয় পলাশী যুদ্ধের মধ্য দিয়ে। এই যুদ্ধের পরে একটা নবাব যে মীর জাফরের সাথে যে একটা চুক্তি হয় এবং মীর জাফরকে নবাবের পদটা দেওয়া হয়, কিন্তু নবাবকে পদ দেওয়া হলেও ক্ষমতা দেওয়া হয় না। মীর জাফরকে নবাব করা হয় কিন্তু প্রকৃত ক্ষমতাটা থেকে যায় কোম্পানির হাতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সকল রাজনৈতিক ক্ষমতার চর্চা ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে। রাজনৈতিক প্রশাসনিক সকল দায় দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে থাকে এবং এর ফলে যেটা হয় এক কথায় যে বাংলায় রাজনৈতিক প্রশাসনিক ক্ষেত্রে একটা ভয়াবহ শূন্যতার সৃষ্টি হয়, যেটা বাংলার জন্য ক্ষতিকর ছিল। এরপর হচ্ছে ব্রিটিশ প্রভুত্ব স্থাপন। পলাশী যুদ্ধের ফলে যে বাংলা বা তথা ভারতবর্ষে ব্রিটিশ সার্বভৌমত্ব স্থাপিত হয়েছিল এটা বলার কোনো যুক্তি নাই। 1759 খ্রিস্টাব্দে ব্রিটিশ যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন পিটকে লিখিত ক্লাইভের একটা পত্রে প্রথমবার মতো বলা হয় যে বাংলা ইংরেজদের সার্বভৌমত্ব স্থাপনের একটা পরিকল্পনা করা হচ্ছে। ভারতের ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা পলাশী যুদ্ধ মীর জাফরের অযোগ্যতার পরোক্ষ ফল। এর আগে মানে পুরো যে ব্রিটিশ ভারত, আমরা যেটাকে ব্রিটিশ ভারত বলি বা ভারতীয় উপমহাদেশ তৎকালীন, এটা ইংরেজরা দখল করবে এরকম এটা সম্ভব হবে এটা কিন্তু তাদের মাথায় ছিল না। কিন্তু বাংলা জয় করার মাধ্যমেই কিন্তু তারা বুঝতে পারলো যে হ্যাঁ তাদের পক্ষে সম্ভব, যে ধীরে ধীরে তারা পুরো ভারতীয় উপমহাদেশকে দখল করতে পারবে। ফরাসিদের বিরুদ্ধে ইংরেজদের জয়লাভ, এটা আমরা একটু আগেই দেখলাম। তারপর হচ্ছে ভারতীয়দের জীবনে উদ্দীপনার একটা সূচনা হয়। এটা একটা পজিটিভ দিক এই অর্থে যে পলাশী যুদ্ধের মাধ্যমে কিন্তু এই ভারতীয় উপমহাদেশের আদি যুগের ভারতের মধ্যযুগের অবসান হয় এবং আধুনিক যুগের শুরু হয়। ইউরোপীয় সামরিক যে শক্তি সে সম্পর্কে আমরা পরিচিত হই। উন্নত কূটনীতি, আমরা ক্লাইভের কূটনীতি দেখি, আমরা আধুনিক আইন কানুন শিক্ষা এগুলো কিন্তু এই এলাকায় প্রবর্তিত হয় যেগুলো পূর্বে ছিল না। ইংরেজি ভাষার প্রচলন হতে শুরু করে আরও নানা ধরনের যে শাসনতান্ত্রিক বিষয়। হ্যাঁ, এখন আমরা আধুনিককালের যে শাসনতন্ত্র বা আমাদের যে এখনকার দিনের প্রশাসনিক কাঠামো এগুলো কিন্তু সে সময় কোম্পানির আমলে তৈরি করে দেওয়া, যেটা এখনও 200 বছর তারা শাসন করে চলে যাওয়ার পরও আজও অবধি এই সকল দেশ অনুসরণ করছে, তৃতীয় বিশ্বের দেশগুলো অনুসরণ করে যাচ্ছে। তারপর হচ্ছে ভারতীয়দের জীবনে এটা হচ্ছে আমরা জানলাম। তারপর হচ্ছে কলিকাতার গুরুত্ব। বাংলার মতো একটা সমৃদ্ধশালী প্রদেশ কোম্পানির পরোক্ষভাবে হস্তগত হলো। বাংলাকে কেন্দ্র করে কোম্পানি ক্রমেই গঙ্গা যমুনা এ সকল উপত্যকা ক্ষমতা বিস্তারের একটা পাদপীঠ তৈরি করে। ইংরেজদের মতো সামুদ্রিক শক্তির পক্ষে হিন্দুস্তানের প্রবেশের সিংহ দরজা ছিল ভারতের পূর্ব উপকূলে অবস্থিত বাংলাদেশ। তাছাড়া পলাশীর পর ইংরেজ বাণিজ্য কেন্দ্র কলিকাতা নগরীর গুরুত্ব, বাণিজ্যিক সমৃদ্ধি, লোকসংখ্যা দ্রুত বাড়ে। তো পলাশী যুদ্ধের ঠিক পরেই কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ পুনর্নির্মাণ করে কলকাতাকে আরও বেশি সুরক্ষিত করে, ফলে কলকাতার গুরুত্বটা আরও বেড়ে যায়। তারপর হচ্ছে রাজনৈতিক ক্ষমতাটা করায়ত্ত করে আমরা দেখেছি যে নবাব হিসেবে মীর জাফরকে নবাব করে দিলেও প্রকৃত ক্ষমতাটা কিন্তু কোম্পানি নিজের হাতেই রেখে দেয়। এভাবে তারা রাজনৈতিক ক্ষমতাটা করায়ত্ত করে নেয়, একচেটিয়া রাজনৈতিক ক্ষমতা তাদের হাতেই রেখে দেয় আর অন্যান্য ইউরোপীয় শক্তি থেকে বিতাড়িত করে দেয়। পলাশী যুদ্ধের পর ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার যে পথ সুগম হয়, ফলে এই যুদ্ধ দক্ষিণাত্যের ইঙ্গ ফরাসি সংঘর্ষের উপর একটা প্রভাব বিস্তার করে। বাংলা বিজয়ের ফলে কোম্পানির অর্থবল ও লোকবল বিরাটভাবে বৃদ্ধি পায়। প্রধানত এই সম্পদের বলে ইংরেজগণ ফরাসি এবং অন্যান্য ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীকে ভারত হতে বিতাড়ন করতে সমর্থ হয়। ফলে বাংলা বিজয় ব্রিটিশদের পক্ষে ভারতের উত্তরাঞ্চলকে করায়ত্ত করার জন্য একটা সহজ পথ তৈরি করে দেয়। আর বর্বরচিত লুণ্ঠনযজ্ঞ এবং আর্থিক ক্ষতি হয় এই পলাশী যুদ্ধের মাধ্যমে। এই পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু প্রচুর লুণ্ঠনযজ্ঞ চালায় এবং অনেক আর্থিক যে অর্থনৈতিক দিকগুলো সম্পদ বা বাংলার এগুলি সব তারা লুট করে নিয়ে যায়। তারা দেশীয় কর্মচারীরা, এই যে কোম্পানির কর্মচারীরা, তাদের দৌরাত্ম্য এত বেশি বাড়ে যে তারা দেশীয় কর্মচারীদের তো আক্কা করে না, তারা আর্থিকভাবে শোষণ করে, লুণ্ঠন করতে থাকে। আর আগেই তারা মীর জাফরের নিকট আর্থিক সুযোগ সুবিধা ভোগ করে এবং মীর জাফরের কাছ থেকে তারা চুক্তিতে লিখে নেয় যে কতখানি তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, সেটাও জোর করে আদায় করে নেয়। উপরন্তু জোর করে উপঢৌকন আদায়, লুণ্ঠন প্রক্রিয়া, মানে এটা একটা ভয়াবহ অবস্থা। যে এটা সম্পর্কে বলা হতো যে পলাশীর যুদ্ধটা হচ্ছে পলাশী লুণ্ঠন, কেউ কেউ বলতো যে এটা পলাশী লুণ্ঠন বা পলাশী প্লান্ডার। তো এরপর হচ্ছে কোম্পানির একচেটিয়া বাণিজ্য এবং মুনাফার বৃদ্ধি পায় পলাশী যুদ্ধের পর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের ক্ষেত্রে একচেটিয়া একটা কর্তৃত্ব এই পুরো বাংলায় আধিপত্য বিস্তার করে। মুনাফা দ্রুত বহুল পরিমাণে বেড়ে যায়। টাকশাল স্থাপন করে কলকাতায় এবং প্রথম রুপি বাজারে চালু করে। এভাবে কোম্পানির একচেটিয়া অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া রাজত্ব কায়েম হয়।
এরপর হচ্ছে সম্পদের অপব্যবহার এবং ইংল্যান্ডের সমৃদ্ধি। যে সময়টা বাংলাকে শোষণ করা হচ্ছিল ঠিক সে সময়টাই কিন্তু ইংল্যান্ডে অর্থনৈতিক উন্নয়ন চূড়ান্ত রূপ লাভ করে। পলাশি যুদ্ধের পর বিনা শুল্কে বাণিজ্যের অধিকার কোম্পানিকে সম্পদশালী করে তুলে বাংলা থেকে অনেক সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে। সম্পদের এই পাচার বাংলাকে আর্থিক দিক থেকে সম্পদহীন করে তুললেও ইংল্যান্ডের জন্য সেটা সমৃদ্ধ বয়ে আনে। আর সম্পদের এই পাচার বা অপব্যবহার সুন্দর বর্ণনা সম্পর্কে একটা কোড আছে। কোডটা হচ্ছে এরকম: প্রভাতাংশু মাইতি বলেছেন যে বিনা শুল্কে বাণিজ্য বাবদ বিরাট অঙ্কের অর্থ সম্পদ বাংলা থেকে ইংল্যান্ডে চলে যেতে থাকে। নদীর জল যেমন ভাটার টানে সমুদ্রের দিকে চলে যায়, বাংলার অফুরন্ত সম্পদ সমুদ্র পার হয়ে ঠিক একইভাবে ইংল্যান্ডে চলে যায়। এই ঘটনাটাকে বলা হয় ঐতিহাসিকরা এই ঘটনাটাকে বলা হয় সম্পদের অপব্যবহার বা ড্রেইনস অফ ওয়েলথ। বর্তমানে যেমন মেধা পাচারকে বলা হয় ব্রেইন ড্রেইন, তো তখনকার অর্থ পাচারকে বলা হতো ড্রেইন অফ ওয়েলথ। আর সর্বশেষ ইতিবাচক ছিল নবজাগরণের সূচনা হয়। কোম্পানি শাসন যখন করছিল তখন তাদের দেশের যে কালচার সেটা এখানে নিয়ে আসে এবং এখানে ধর্মভিত্তিক যে কুসংস্কারাচ্ছন্ন এগুলো মানে এটা কুসংস্কার ছিল বা গোড়ামি ছিল, এগুলো ধীরে ধীরে কমানো থাকে। একটা নতুন আধুনিক প্রজন্ম সৃষ্টি হয়। নতুন শিক্ষায় শিক্ষিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষজন তাদের যুক্তিবাদ মানবিকতাবাদের প্রয়োগ করে। ইংরেজ শাসনের সাথে পাশ্চাত্য শিক্ষা ভারতে প্রবেশ করে এবং ভারতের জনজীবনে যে অন্ধবিশ্বাস কুসংস্কার ও চলায়তন ছিল সেগুলো ভেঙে যায়। সমাজে নতুন জাগরণ প্রাণের স্পন্দন হয়। ভারতের যে মানুষ আছে, ভারতের এই সাধারণ মানুষদের মধ্যে একটা নতুন প্রাণ প্রবাহ সৃষ্টি হয়। এই হচ্ছে আমাদের পলাশি যুদ্ধের ফলাফল এবং তাৎপর্য। আমরা পলাশি যুদ্ধের কতগুলো গুরুত্ব দেখে নিই। গুরুত্ব অল্প কয়েকটা আমাদের বইয়ে দেওয়া আছে যে পলাশি যুদ্ধেটা মূলত ভাগ্য নির্ধারিত যুদ্ধ ছিল, কারণ এখন আমরা রায়চৌধুরীর কোটটা দেখতে পারি, রায়চৌধুরী দত্ত মজুমদারের মতে যে পলাশি যুদ্ধ একটি খণ্ড যুদ্ধ ব্যতীত কিছুই নয়, কিন্তু এর ফলাফল ছিল অনেক বেশি অধিক গুরুত্বপূর্ণ। এটা কেন বলবো, আমরা আসলে এই যুদ্ধে আসলে কিছুই করার ছিল না, কারণ আমরা পুরো ঘটনাক্রমটা যখন দেখি তখন দেখি যে আসলে নবাব সিরাজের কিছু করার ছিল না। নবাব সিরাজ মাত্র 22 বছরে মসনদে বসেছে। এত অল্প বয়সে একজনের পক্ষে এত বেশি অভিজ্ঞতার, যার অভিজ্ঞতা নাই এমন একটা মানুষের পক্ষে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, এবং যার চারপাশে ষড়যন্ত্রকারী আছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এত বড় কোম্পানি এবং সুচতুর যে গভর্নররা আসতো, তো এদের সাথে ডিল করাটা আসলে সম্ভব ছিল না। তো এটা অনেকটা মানে আরোপিত একটা ব্যাপার, যেটা হতোই, এই যুদ্ধটা হতো এবং পরাজয়টা নিশ্চিতই ছিল, অনেকটা সুনিশ্চিত ছিল। তো এর ওপর আসলে কিছু বলার নাই, এটা আসলে আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছু না। দ্বিতীয়ত ইংরেজদের ক্ষমতাটা বেড়ে যায় পলাশি যুদ্ধের পরে। তো আমরা একটু আগেই আলোচনা করেছি যে আগে তারা ছিল আমাদের কাছে করুণার পাত্র, সেখানে এই যুদ্ধের পর আমরা তাদের কাছে করুণার পাত্র হয়ে যাই। নবজাগরণের সূত্রপাত এটাও আমরা একটু আগে আলোচনা করলাম, আর আধুনিক যুগের সূচনা সেটাও আমরা একটু আগে আলোচনা করলাম। মোটামুটি এগুলো হচ্ছে পলাশি যুদ্ধের গুরুত্ব। আর একটু তাৎপর্য গুরুত্ব মূলত একই জিনিস, আমরা ওই একই পয়েন্টসগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিলেই হবে। এখন আমাদের আরেকটা দিক হচ্ছে পলাশি যুদ্ধে আসলে সিরাজউদ্দৌলা কেন পরাজয় লাভ করে। কথার প্রসঙ্গে অনেকগুলো কথা বলেছি, সেগুলাই আসলে ঘুরে ফিরে আসবে। যে প্রথমত নবাবের চারিত্রিক আচরণগত ত্রুটি ছিল। নবাব ছিলেন আলীবর্দী খানের খুব প্রিয় একজন নাতি। তার ব্যক্তিগত চরিত্র ছিল চঞ্চল কিন্তু নিষ্ঠুর আর অধ্যত্বপূর্ণ। অনেক প্রাচুর্যের মধ্যে বড় হয়েছিল বিধায় তার আচরণ একটু উগ্র ছিল। তরুণ বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন বলে তার মধ্যে চারিত্রিক যে পরিপক্কতা ম্যাচুরিটি সেটা আসে নাই। এই চারিত্রিক ত্রুটি বা দুর্বলতাটা একটা অন্যতম কারণ হিসেবে আমরা ধরতে পারি। দ্বিতীয়ত নবাবের হঠকারী কাজ। নবাব কিছুটা অস্থির চিত্তে ছিলেন, হঠকারী ছিলেন। সিংহাসনে বসার পর তিনি অনভিজ্ঞ নবাব সিরাজ মাথা গরম করে বেশ কিছু কাজ করেছিলেন যেগুলো আসলে সমর্থনযোগ্য ছিল না। যেমন প্রকাশ্য দরবারে তিনি প্রবীণ একজন সভাসদ জগৎ শেঠকে চপটাঘাত করেন এবং মীর জাফরকে অপমান করেন। তো এরা কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে একটা বিরোধী জোট গঠন করে। তো এই কাজগুলো আসলে তার জন্য অনুচিত ছিল। তৃতীয়ত তার রাজনৈতিক বিচক্ষণতার অভাব ছিল। রাজনৈতিক অদূরদর্শিতা এবং রাজনৈতিক বিচক্ষণতার অভাব নবাবের পতনের অন্যতম একটা কারণ ছিল। তাছাড়া তার পেছনে ঘসেটি বেগমের চক্রান্ত ছিল।
তারপর এই যে তার আশেপাশে যে বিভিন্ন ষড়যন্ত্র ছিল, এগুলাকে ডিল করার জন্য যে পরিমাণ রাজনৈতিকভাবে বিচক্ষণ হওয়া উচিত বা রাজনীতিতে বাস্তব অভিজ্ঞতা থাকার কথা ছিল, সেটা আসলে তার মধ্যে ছিল না। তারপরও কিন্তু তিনি বেশ কয়েকটা সাহসী কাজ করেছিলেন, যেমন তিনি ঘসিটি বেগমকে নজরবন্দি করেন, শওকত জংয়ের বিদ্রোহ দমন করে নিহত করেন, কলিকাতা অধিকার করেন। বেশ কিছু ভালো এবং সাহসী কাজ তিনি করেছিলেন। মীর জাফরের বিশ্বাসঘাতকতা, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আলাদা করে বড় প্রশ্ন আসে যে মীর জাফরের বিশ্বাসঘাতকতা নিয়ে, যে মীর জাফরের বিশ্বাসঘাতকতার মাধ্যমেই বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। তো একটা মানুষের বিশ্বাসঘাতকতা কত বড় ভূমিকা রাখতে পারে সেটা আমরা মীর জাফরের বিশ্বাসঘাতকতার মাধ্যমেই বুঝি। সে নবাবের পরাজয়ের একটা মূল কারণ ছিল। সে যদি বিশ্বাসঘাতকতা না করতো তাহলে হয়তো ফলটা অন্যরকম হতো। মীর জাফর পুনরায় সেনাধ্যক্ষের পদ লাভ করে সিরাজের বিরুদ্ধে ইংরেজদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে। মীর জাফর, ক্লাইভ আর মীর জাফরের মধ্যকার যে আতাত হয়, সেই আতাতটা মূলত এই কথাটা মীর জাফরকে জানতে পেরে মীর জাফরকে গ্রেফতার করেন নাই নবাব। এটা নবাবের ভুল ছিল যে তিনি এটা জানতে পেরেছিলেন যে মীর জাফর ষড়যন্ত্র করছে, ইংরেজদের সাথে হাত মিলিয়েছে, কিন্তু তিনি তেমন কোনো স্টেপ নেন নাই। তারপর হচ্ছে নবাবের বিরুদ্ধে আমর্ত্যবর্গের চক্রান্ত আর ষড়যন্ত্র। আমর্ত্যবর্গ বলতে সভাসদদের কথা বলা হয়। তার সভার মধ্যে মীর জাফর, জগৎ শেঠ, উম্মিচাঁদ, মানিকচাঁদ, রায়দুর্লভ, রাজবল্লভ, ইয়ার লতিফ, এরা এই কয়েকজন সদস্য তার বিরুদ্ধে ছিল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারপর হচ্ছে মীর মদনের মৃত্যু এবং নবাবের মনোবল হানি, এটা আমরা ফরাসি যুদ্ধের যে ঘটনাটা পড়েছি সেখানে জেনেছি। ফরাসিদের সহযোগিতা লাভে ব্যর্থ। সিংহাসনে আরোহণের পর ফরাসিরা নবাবকে সহযোগিতা করে আসছিল, তাই ফরাসিরা যেন ইংরেজদের বিরুদ্ধে নবাবকে সাহায্য করতে না পারে সেজন্য লর্ড ক্লাইভ ফরাসিদের চন্দননগর কুঠিয়ে আক্রমণ করে, কিন্তু দূরদৃষ্টিহীন নবাব চন্দননগর পুনরুদ্ধারে ফরাসিদের কোনো সাহায্য করেনি। যার ফলে যেটা হয়েছে যে চন্দননগরের পতনের ফলে ফরাসিরা দুর্বল হয়ে যায়, ফলে ফরাসিরা আর নবাবকে সাহায্য করতে পারে না। কিন্তু সিরাজ যদি ফরাসিদের সাহায্য করতো, এই চন্দননগরের দুর্গ পুনরায় উদ্ধার করতে যদি সহযোগিতা করতো, তাহলে হয়তো ফরাসিদের শক্তির কারণে ফরাসিরা নবাবকে সহযোগিতা করতে পারতো। এরপর হচ্ছে নৌশক্তির অভাব ছিল। নবাব সিরাজের কাছে শক্তিশালী নৌবহর ছিল না, অন্যদিকে ইংরেজদের কাছে শক্তিশালী নৌবহর ছিল। তারপর রবার্ট ক্লাইভের ধূর্ততা, এটা তো বলার কোনো এখানে এটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রবার্ট ক্লাইভের ধূর্ততা। সে যে প্রচুর চতুর ছিল এবং চালবাজ ছিল। তার যে ধূর্ততা, শঠতা, এটা তার চরিত্রের প্রধান দিক। সে একটা ষড়যন্ত্রের মূল নায়ক ছিল এখানে ক্লাইভ, এবং সে যে কতখানি খারাপ ছিল, শেষ বয়সে কিন্তু সে ভালোভাবে মৃত্যুবরণ করে নাই, সে কিন্তু আত্মহত্যা করে মারা যায়। মানে খারাপ মানুষের শেষটাও আসলে খারাপই হয়। আর্থিক নির্ভরতা, অর্থ প্রাচুর্যের মধ্যে নবাবের জীবন কাটলেও শাসনামলে নবাবকে অর্থের সংকটে পড়তে হয়, আর এই অর্থ সংকটের কারণে নবাবকে প্রায়ই জগৎ শেঠের ন্যায় অর্থশালী লোকদের শরণাপন্ন হতে হতো। আর এই আর্থিক নির্ভরতার কারণে নবাব তাদের বিরুদ্ধে এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে অনেক সময় মানে চাইলেও তিনি পদক্ষেপ নিতে পারেন নাই। ইংরেজদের রণকৌশল ছিল অনেক বেশি উন্নত। ইংরেজরা পলাশী যুদ্ধ একটা খণ্ডযুদ্ধ হলো, ইংরেজরা কিন্তু শুরু থেকে তাদের সামরিক শক্তির প্রদর্শন করছিল। কোম্পানির শৃঙ্খলাবদ্ধ সুসংগঠিত সুনিপুণ সুশিক্ষিত ইংরেজ সেনা যে যখন আক্রমণ করে তখন নবাবের বাহিনী তাদের সাথে পারে নাই, পিছু হটে। তাছাড়া ইংরেজরা উৎসাহিত হয়ে কামানের গোলার বৃষ্টি এবং সম্মুখে আক্রমণ চালায়। ইংরেজদের এই উৎকৃষ্ট রণকৌশল, গোলন্দাজি, ফলে নবাবের সেনারা ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়া ক্লাইভের কূটবুদ্ধি, রাজনৈতিক ষড়যন্ত্রের দক্ষতা, এগুলোও তো আসলে তার মধ্যে ছিল। তারপর হচ্ছে হিন্দুদের অসহযোগিতা। নবাব সিরাজের পতনের পেছনে অন্য একটি কারণ ছিল হিন্দুদের অসহযোগিতা। হিন্দু সম্প্রদায়ের অধিকাংশরা মুসলমানদের শাসনকে মেনে নিতে পারতো না, সেই জন্য তারা মুসলিম শাসন থেকে মুক্তি চাচ্ছিল, তাই তারা নবাবকে অসহযোগিতা করে এবং কোম্পানিকে সহযোগিতা করে। ফলে একটা ঐতিহাসিক এস.সি. হেল এর মতে নবাব সিরাজউদ্দৌলা পতনের মধ্যে আসলে মূলত হিন্দুদের বিরোধিতাটা দায়ী ছিল। তো এইগুলো হচ্ছে মোটামুটি পলাশী যুদ্ধে সিরাজের পরাজয়ের কারণ বা ব্রিটিশদের জয়লাভের কারণ বা কোম্পানির জয়লাভের কারণ। তো তোমাদের ক্লাস টেস্টের জন্য এই পর্যন্ত থাকলো। তোমাদের ক্লাস টেস্ট পরীক্ষার জন্য তোমরা একদম প্রথম অধ্যায়, তোমাদের ইতিহাস প্রথম পত্রের একদম শুরু থেকে, যেখান থেকে লেকচার 1 থেকে যেটা শুরু করেছি, আজকে লেকচার সম্ভবত 8, এই পর্যন্ত যতখানি পড়িয়েছি এখান থেকে যে কোনো MCQ আসতে পারে, তার জন্য তোমরা প্রিপারেশন নাও। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।